আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হাসিনা পরিবার ও আওয়ামী নেতা কর্মীদের বাড়ি কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। ধানমন্ডি ৩২-এ এখনো উৎসুক জনতা। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির স্থায়ী কমিটির। দেশকে অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে জামায়াতের আমির। বাজারে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও অপরিবর্তিত রাজধানীতে সবজির বাজারে স্বস্তি। আমরা টিকিট পাইতেছি না, ঠিক আছে, সব টিকিটগুলো বেলাকে বিক্রি করেছে। এই ক্রিকেট বোর্ড মানুষের আবেগ নিয়ে খেলতেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি বিধায় আজকে এই আন্দোলনে আমরা আসছি। বিপিএল এর ফাইনালের টিকিটের জন্য হাহাকার। ভক্তদের সামলাতে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর। সন্ধ্যায় বরিশাল চট্টগ্রাম মহারণ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশে চলমান পরিস্থিতিতে কোনো নাগরিকের জানমালের ক্ষতি ও হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কোনো রাজনৈতিক নেতার বাড়িতে হামলা না করতে নাগরিকদের প্রতি আহ্বান করা হয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা এবং সকল বাংলাদেশির জীবন ও সম্পদ রক্ষার জন্য কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, দেশের পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে উস্কানি ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। যদি কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেবে। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়িতে তৃতীয় দিনেও চলছে ভাঙচুর। ধ্বংসস্তূপে পরিণত ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন, এই ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং গণহত্যার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এদিকে নিম্ন আয়ের মানুষ যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন ভবন থেকে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাঙা ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। তৃতীয় দিনে এসকেভেটর না থাকলেও বিক্ষুব্ধ জনতার হাতুড়ি শাবলের আঘাতে ভাঙছে অবশিষ্টাংশ। শুক্রবার সকাল থেকেই ধানমন্ডি ৩২-এ শুরু হয় ভাঙচুর। ঝুঁকিপূর্ণ ভবনটি দেখতে ঢল নামে সাধারণ মানুষের। ভাঙা কংক্রিট আর আসবাব পোড়া ছাইয়ের মধ্যে খোঁজ চলে লোহালক্করের। নিম্ন আয়ের মানুষ যে যার মতো এসব সংগ্রহ করে নিয়ে যান নিজ গন্তব্যে। সাধারণ মানুষ বলছে, ইতিহাসের স্মৃতি বিজড়িত এই ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দায় শেখ হাসিনা আর তার স্বৈরাচারী মনোভাবের। সবকিছুর শুরু হয়েছে এই ৩২ নাম্বার থেকে। তো ওইভাবে যদি বলেন, তো এই ৩২ নাম্বারের প্রতি মানুষের আসলে ক্ষোভ বলেন, রাগ বলেন, মানে এগুলার কোনো কমতি নাই। এই তৃপ্ততরপুরেই মানুষ আজকে তাদের এই পরিণতি, এবং কি উনি বিদেশে বৈশা যে জিনিসটা করতেছেন, ভারতে বৈশা উনি যদি এই জিনিসগুলো না করতেন তাইলে হয়তো আজকে এই জিনিসটা হতো না। সে যে বাসন দিছে, এই বাসনের মধ্যে সে কোনো ক্ষমা চাইছে জাতির কাছে? কোনো কিছুই চাই নাই। তাহলে জাতি কি করবে? সে ওই দেশে বসে আবার এই দেশে ষড়যন্ত্র করতেছে। ৩২ নম্বরে আসা উৎসুক জনতার প্রত্যাশা, এই পরিণতি আগামীতে শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে যে কোনো স্বৈরাচারের উত্থান। আমরা ভবিষ্যতে যেন শুধু আমরা বলি যে রাজনৈতিক দল শিক্ষা নিক, না, আমরা জনগণরা শিক্ষা নিই। এরকম স্বৈরাচার আমরা হইতে দেব না। আমরা ভোট দেব যোগ্য লোকের। আসলে ক্ষমতায় যখন যায় মানুষ তখন আর বুঝতে পারে না, তার এই পরিণতির কথা কেউ চিন্তা করে না। তাকে যে ক্ষমতা থেকে যাইতেই হবে এটা চিন্তা করে না। তাকে ক্ষমতা, এই পরিণতি তার অনিবার্য ছিল। আমি মনে করি এটা তার শাসন ক্ষমতার মানে এটা সর্বশেষ বহিঃপ্রকাশ। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত ছাত্র জনতা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। আমরা প্রতিবেদনে এমন চিত্র দেখছিলাম এবং আমরা বলছিলাম যে এখনও সেখানে ভিড় করে আছেন উৎসুক জনতা। এই বিষয়ে আপনাদেরকে এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে সেটি জানাতে চাই। সহকর্মী আরিফ হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ, জানাবেন যে উপস্থিত যারা উৎসুক জনতা রয়েছেন তারা কি বলছেন এখানে এসে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৩২ নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ৩২ নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটির কিন্তু ৩ ভাগের ২ ভাগই ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। উৎসুক জনতা এখানে আসছেন। ইতিমধ্যে ৪৪ ঘন্টার বেশি পার হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে, তিনি তার একটি ভাষণকে কেন্দ্র করে উৎসুক জনতা ৩২ নম্বরে এই বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলে। এখানে যারা আসছেন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা বলছেন একটি জিনিস, যারাই ক্ষমতার মসনদে বসুক না কেন তাদের একটি কথা মাথায় রাখতে হবে, যাতে কোনোভাবেই একনায়কতন্ত্রের যে বিচার ব্যবস্থা শেখ হাসিনা কায়েম করেছিলেন সেই ধরনের কায়েম যাতে না করতে পারেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে 1971-এর পরে 75 পর্যন্ত তিনি নিজের মতো করে বাংলাদেশটিকে সাজিয়েছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিষয়ে দিয়েও কেউ কেউ কথা বলছেন। সবাই বলছেন যে এই যে বিজয়, নতুন বাংলাদেশের যে অভ্যুদয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্টের সেই গণ অভ্যুত্থান যাতে সাধারণ মানুষের সেবার এবং যেই প্রকৃত বৈষম্য সেই বৈষম্যটিতে দূর করে এবং সেই বিষয়টি তারা ভাবছেন এবং বলছেন। আমরা দেখেছি এখানে ঢাকার বাহির থেকেও অনেক এসছেন, যারা এসে এখানে দেখছেন। কেউ কেউ এই যে ৩২ নম্বরের যে বাড়িটি থেকে ইট কেটে নিয়ে যাচ্ছেন, কেউ যে লোহার রডগুলো রয়েছে সেগুলো কাটছেন। সব কিছু মিলিয়ে সর্বোপরি যারা আসছেন উৎসুক জনতা, তারাও কেউ কেউ দেয়াল ভাঙার চেষ্টা করছেন। তবে সবার মধ্যেই একটি এই যে ৩২ নম্বর বাড়িটির কি হাল হলো এটি দেখার যেই আকর্ষণ, সেই আকর্ষণে অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসছেন এবং উৎসুক জনতার একটি ভিড়, কয়েক হাজার মানুষের একটি ভিড় কিন্তু এখানে লেগে আছে। সব কিছু মিলিয়ে ইতিমধ্যে ৪৪ ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে, কিন্তু ৩২ নম্বরে এই বাড়িটি কিন্তু অনবরত ভাঙছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতার এই যে মিলন অথবা এই যে উৎসাহ উদ্দীপনা, সব কিছু মিলিয়ে তারা বলছেন যে সামনের যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যাতে এই ৩২ নম্বরের বাড়িটি দেখে তাদের একনায়কতন্ত্র যেই কায়েম করার ব্যাপারটি সেটি যাতে না করেন এবং পিছনের সময় শেখ হাসিনা যেভাবে দেশকে নিজের মতো করে চালিয়েছে, সব জায়গায় ফেসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, এই ধরনের শাসন ব্যবস্থা যাতে কেউ কায়েম করতে না পারে সেই শিক্ষা তাদের ৩২ নম্বরের বাড়িটি দেখে নেওয়া উচিত। এছাড়া আমরা দেখেছি এখানে যারা রয়েছেন অধিকাংশই সাধারণ মানুষের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা কেউ কেউ বাড়িতে উঠছেন, কেউ দেখছেন, যতটুকু সম্ভব ভাঙছেন। এছাড়া কেউ কেউ ছবি তুলছেন, ছবি তুলে কেউ ভিডিও করছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ভিডিও প্রকার করছেন। সব কিছু মিলে একটি দর্শনীয় স্থানে ইতিমধ্যেই পরিণত হয়েছে ৩২। এদিক থেকে আমরা আজকে শুক্রবার এবং শুক্রবারে যারা বিভিন্ন জায়গা থেকে বের হয়েছেন তারাও কিন্তু ৩২ নম্বর আসছেন। সব কিছু মিলে মধ্য আয়ের নিম্ন আয়ের মানুষের একটি বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মিলে তারা ভাঙার চেষ্টা করছেন পুরো বাড়িটি এবং ভেঙে তারা পর্যায়ক্রমে একে একে করে নিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের এই যে ভাঙার পিছনে অথবা নিয়ে যাওয়ার পিছনে তাদের এক একজনের এক এক মতামত, সে বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। এবং ৩২ নম্বরের এই বাড়িটি কখন নাগাদ ভাঙা শেষ হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ এখনও 3 ভাগের 1 অংশ কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতার ভিড় যে যার মতো করে বলছেন এবং সব কিছু মিলিয়ে একটি সাধারণ মানুষের যেই বার্তা সেটি স্পষ্ট, যাতে কেউ ফ্যাসিজম তৈরি না করে আর কখনো বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল না করে সেই বিষয়টি সাধারণ মানুষ বলছেন এবং বলছেন যাতে করে বৈষম্য বিরোধী যে বাংলাদেশের স্লোগান সাধারণ মানুষ নিয়েছে এবং যার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য দূর হোক এবং প্রকৃতপক্ষে সাধারণ মানুষের কল্যাণ হোক। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হচ্ছে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১.৫ ঘন্টা চলে এই বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর 1টায়। জানা যায় এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিদেশে অবস্থান করা স্থায়ী কমিটির অন্য সদস্যরা। আর গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 15 বছর পর নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে এমন জনসভা করতে পেরে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জামায়াতের নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হয়ে যাওয়া দলটি হাসিনা পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই জড়ো হয় জেলার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের জন্য কেউ জীবন দেয়নি, সংস্কারের পরেই নির্বাচন হবে। 2026 সালে নির্বাচন হয়েছিল দামি নির্বাচন। আমরা সংস্কার ছাড়া এই ধরনের কোন বাজে নির্বাচন এই দেশের জনগণ চায় না। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। ভোট ভাতের অধিকার, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা পালন করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এ সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। চাঁদাবাজি বন্ধ করতে তরুণ সমাজ আবারও যুদ্ধে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। আগামীতে সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষা, কৃষি ও শিল্প খাত পুনর্গঠনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের কথা জানায় নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী। জাওয়াদ মাহমুদ, এখন নারায়ণগঞ্জ। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 5 আগস্টের পর অনেকে টাকার বিনিময়ে ভাঙচুর হওয়া অবকাঠামো রক্ষা করেছেন। পল্টনে বেলা 12টায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মব জাস্টিস চলতে থাকলে দেশের জন্য ভালো হবে না। একই সাথে অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে অনেকেই চাঁদাবাজি করছেন বলেও অভিযোগ করেন সাবেক এই ভিপি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কারের গতি নিয়েও প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। একই সঙ্গে বলেন, একপাক্ষিক উপদেষ্টা পরিষদ নিয়ে দেশ চলবে না। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। সাপ্তাহিক ছুটির দিনের সকালে ছিল অমর 21 বইমেলার প্রথম শিশু প্রহর। অভিভাবকের হাত ধরে আসেন শিশুরা, তাদের চাঞ্চল্যে মুখর হয় শিশু চত্বর।
এবারের প্রহরে সিসিমপুর না থাকায় শিশুরা তাদের প্রিয় চরিত্রগুলো না পেয়ে কিছুটা হতাশ। বইমেলার প্রথম শিশু প্রহরের গল্প তুলে ধরেছেন শাহাদাত অভ্র। বইমেলার শিশু চত্বর যেন হয়ে উঠেছে আনন্দরাজ্য। কেউ খেলতে ব্যস্ত, আবার কেউ ডুব দিয়েছে রূপকথার রাজ্যে। বইমেলার প্রথম শিশু প্রহরে এসেছে ইকটিকে পছন্দ করা লিমি। খুঁজে বেড়াচ্ছে পছন্দের বই। পিছনে একটা স্টিকার্স কালেকশন আছে, আর সামনে একটা মেয়েগুলো আছে, ওদেরকে সাজাতে হয়। বছর জুড়ে শিশুরা অপেক্ষায় থাকে নিজেদের পছন্দের চরিত্রগুলোকে সামনে থেকে দেখবার। শুধু সামনাসামনি দেখাই নয়, আনন্দ উল্লাসে মেতে উঠে এই শিশু চত্বরে। অনেক পরিবার এসেছে ঢাকার বাইরে থেকে, কিন্তু সিসিমপুর না থাকায় অনেকটাই মন খারাপ তাদের। আমি রাজশাহী থেকে এসেছি, এখানে এসে অনেক ভালো লাগছে। এর আগে কখনো আসা হয়নি, এবার ফার্স্ট টাইম আসলাম। এরা কিছু প্রমিস করে ভালো খাবার টাবারের জন্য, মাছ খেতে হবে। তো ওরা গতবার এটা খুব ইন্সপায়ার্ড হয়েছিল, তারপরে মাছ টাছ খেতে আর কি। তো এবার তো হলো না। গত বছরগুলোতে বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে, আনন্দ উল্লাস করার জন্য, এবার কিন্তু এটা নেই। আমরা এসে কিন্তু হতাশ হয়েছে। 2 মেয়েকে নিয়ে আসছি সিসিমপুর দেখতে, বাট সিসিমপুর নাই, কিন্তু ওভারঅল ভালো লাগতেছে আর কি। সিসিমপুর না থাকলেও কিছু স্টলে আছে খেলার জায়গা। খেলতে খেলতে শিখছে মজার মজার নতুন কিছু। এখানে ডাইনি ভূতের বই দেখছি, তারপর রাক্ষসের বই দেখছি। পছন্দের বই খুঁজতে ব্যস্ত এখানকার সবাই। শিশুদের খুনসুটিতে অংশ নিয়েছে অনেক বাবা মাও। এই চত্বর জুড়ে আছে হাসি আর উল্লাস। শিশুরা আগ্রহী শিশুতোষ বিভিন্ন বইয়ের প্রতিও। কারো পছন্দ গল্পের বই, আবার কারো ভূতের। অভিভাবকরাও শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা দেখে উচ্ছ্বাসিত। শিশুদের আনন্দ মুখর পরিবেশ আর চাঞ্চল্যের মধ্য দিয়ে সকাল থেকে মেতেছিল এই শিশু প্রাঙ্গণ। সাথে ছিল অভিভাবকরাও। তবে তারা বলছেন এই শিশু প্রাঙ্গণ আরো কিছুটা বড় পরিসরে করা গেলে তাদের শিশুদের খেলার জায়গা আরো কিছুটা বাড়ত। আগামীতে এই শিশু পরিসর আরো কিছুটা বাড়ার প্রত্যাশা রেখেছেন তারা। শাহাদাত অফরো, এখন ঢাকা। ছুটির দিনে সকাল থেকেই দুয়ার খুলেছে অমর 21শে বইমেলার। পরিবার, বন্ধু, স্বজনদের নিয়ে অনেক বইপ্রেমী এসেছেন মেলায়। আমরা প্রতিবেদনে এমনটা দেখছিলাম। এই মুহূর্তে বইমেলার কি পরিস্থিতি তা জানবো আমরা। সহকর্মী তানজিলা খান মিম যুক্ত আছেন আমাদের সঙ্গে। মিম, ছুটির দিনের বিকেলে ক্রেতা পাঠক যারা রয়েছেন তাদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সহকর্মী শাহাদাত অভ্রের প্রতিবেদনে আমরা আসলে যেমনটা দেখছিলাম যে শিশুরা আজ সিসিমপুরে তাদের যে প্রিয় চরিত্র সেগুলো না পেয়ে একটু হতাশ হয়েছে। আমি যখনই মেলার গেটে ঢুকছিলাম তখনই শুনছিলাম বিভিন্ন ছোট ছোট বয়সী শিশুরা তাদের অভিভাবক মা বাবার সাথে যাদের সঙ্গে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করছেন যে মা, আজ কেন সিসিমপুরের ইকরিকে দেখতে পেলাম না, আগের বার তো দেখতে পেয়েছিলাম। আসলে এই জবাব ঠিক যারা অভিভাবকরা ছিলেন তারাও দিতে পারছেন না। তারা অনেককে তথ্য কেন্দ্রে বারবার করে জিজ্ঞেস করছেন যে আগে তো দুপুর 3টা নাগাদ একটি সিসিমপুরের এই আয়োজন ছিল, তো এবার আসলে সেই আয়োজনটি রাখা হয়েছে কিনা। তো যেহেতু আগে থেকে কোনো রকম জানানো হয়নি যে শিশুদের কিংবা কোনো কিছুর মাধ্যমে যে এই শিশু প্রহরে এবারের আয়োজনটা থাকছে না, সেই জায়গা থেকে তারা একটু দুঃখ প্রকাশই করেছেন যে এরকম আয়োজনটি থাকছে না, সেটা আগে বোধহয় জানালে ভালো হতো। তবে শিশু সাহিত্যিক যারা রয়েছেন তারা কিন্তু আবার এই বিষয়টিকে খুব ইতিবাচক হিসেবে দেখছেন, এ কারণেই যে বইয়ের সঙ্গে আসলে শিশুর যে ভালোবাসা বই মেলার মধ্য দিয়ে তৈরি হয় সেটি আসলে কোনোভাবে যেন অন্য কোনো কিছুর মাধ্যমে আকৃষ্ট হয়ে শিশুকে যেন বাধাগ্রস্ত না হয় সেই দিকটিও তারা বিবেচনা করেছেন। অর্থাৎ শিশুরা এই যে সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোকে দেখার জন্য আসেন, সেই জায়গা থেকে তারা বইয়ের সান্নিধ্যটা খুব একটা উপভোগ করতে পারেন না বলে অনেক শিশু সাহিত্যিকরাই কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছেন। সেই জায়গা থেকে এবার এই শিশু প্রহরের আয়োজনটি বন্ধ রাখা হয়েছে। তবে শিশু প্রহরে বিভিন্নভাবে শিশুরা যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয় সেরকম আয়োজন রাখা হয়েছে এবং স্টলগুলোও কিন্তু শিশুদের মনের মতো করে সাজানো হয়েছে, যেন প্রচ্ছদ রাখা হয়েছে বইয়ের, যে যেন শিশুরা আকৃষ্ট হয় বইয়ের প্রতি। তার বাইরে গিয়ে আজ বইমেলার 7ম দিন এবং প্রথম শুক্রবার। গত শনিবার মেলা শুরু হয়েছিল, আজ 7ম দিনে প্রথম শুক্রবার হয়েছে। তিল ধারণের ঠাঁই নিয়ে এত মানুষ বইমেলাতে আসছেন। তবে অনেকেই আসলে যে অভিযোগটা করেছেন এবং আমরাও মেলায় ঢোকার পরে যেই বিষয়টা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনোদিনও মেলায় পানি ছিটাতে দেখা যায়নি, যার ফলে এত
পরিমাণের ধুলোবালি, এতে করে আসলে পাঠক দর্শনার্থী বিশেষ করে শিশুরা যারা আসছেন, অভিভাবকরা বলছিলেন তাদের খুব অসুবিধা হচ্ছে। এই ব্যাপারটি দিকে আসলে বাংলা একাডেমিকে নজর দিতে তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। মিম, নিশ্চয়ই গরবের মেলার আয়োজনে আমরা আরো বিস্তারিত জানতে পারবো সপ্তম দিনের বইমেলার। সে পর্যন্ত নিশ্চয়ই আপনি থাকবেন সেখানে। আমাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম। আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে যমুনা থেকে ফিরেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি দল। তবে 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এর আগে আসছে বাজেটের আগেই বিভিন্ন দাবি দাওয়া পূরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ। তাতে যোগ দিয়ে জোনায়েদ সাকি বলেন, দেশ বিনির্মাণে সম্মুখে থাকেন খেটে খাওয়া মেহনতি মানুষ। তারা যদি রাষ্ট্রের কাছে ন্যায্য অধিকার না পায় তা অত্যন্ত দুঃখজনক। সমাবেশে উপস্থিত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে নতুনভাবে গড়ার সময়ে সকলকে পদক্ষেপ নিতে হবে সচেতন ও সতর্কভাবে। তবে পরে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে তাদের বাধা দেয় পুলিশ। জলকামান দিয়ে পানি ছোড়া হয় তাদের দিকে। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যায়। বর্তমান উপদেষ্টা পরিষদকে 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায়, আমরা পে কমিশন গঠন যদি না করে, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘভাতা না দেয়, আমরা 16 তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিফলেট বিতরণ সহ আমরা আমাদের সমাবেশ, আঞ্চলিক সমাবেশ করবো ইনশাল্লাহ। সবজিতে বাজার সয়লাবে স্বস্তি। 100 থেকে 150 টাকায় ব্যাগ ভরছে ক্রেতাদের। তবে ভরা মৌসুম আর পর্যাপ্ত আমদানি সত্ত্বেও চালের বাজার অপরিবর্তিত। অনেক ক্রেতার পকেটে টান পড়েছে ভোজ্য তেল কিনতে গিয়ে। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। এতে করে চাপ পড়েছে খোলা তেলের বাজারে। আরও জানাচ্ছেন ওমর ফারুক। শীত মৌসুমের বেশিরভাগ রবি শস্য এখন বাজারে সয়লাভ। পর্যাপ্ত সরবরাহে শহর নগরেও ক্রেতাদের নাগালে বিভিন্ন ধরনের সবজি। 100 থেকে 150 টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে পারছেন ক্রেতারা। মৌসুমি সবজিগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আলুটা একটু সস্তা পেলাম দেখে নিচ্ছি, এই 30 টাকা বলছে, না তো 80 টাকা করে কিনেছি এই কিছুদিন আগেও। কাঁচামালটার দাম অনেক কম আছে গত বছরের থেকে, এবার অর্ধেক। শীতের শাকসবজি এগুলো একটুখানি সহনীয় পর্যায়ে আছে। তবে এ সপ্তাহে চালের বাজারে দর না বাড়লেও কিছুটা অস্বস্তি ক্রেতাদের। দেশে পর্যাপ্ত উৎপাদন এবং ভারত ও মিয়ানমার থেকে আমদানির পরও অপরিবর্তিত চালের বাজার। খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকায়, আর নাজিরশাইল 78 থেকে 85 টাকায়। চিনিগুড়া চাল 120 থেকে 125 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। ভরা মৌসুমেও চালের দাম অপরিবর্তিত থাকায় বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। চালের দাম আমি আজকে আতপ চাল কিনছি, শুধু পোলাওয়ের চাল, ওটা 120 টাকা করে কিনছি আর কি। যারা মিল মালিক, যারা বড় বড় কোম্পানি, এদের কারণে বাজার আজকে এই অবস্থা। চালের দাম কম হয় তৈলে সিন্ডিকেট ভাঙতে হবে। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বোতলজাত তেল পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা, যে কারণে খোলা তেলে ঝুঁকছেন ক্রেতারা। আর এ কারণেই খোলা তেলেও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। বিক্রেতাদের অভিযোগ, বাজারে বোতলজাত ও খোলা দুটোতেই কৃত্রিম সংকট রয়েছে। তারপরও যা মিলছে, পাইকারি বিক্রেতারা প্রতি কার্টন সয়াবিন তেলের সাথে শর্ত জুড়ে দিচ্ছে অন্যান্য পণ্য নেয়ারও। 5 লিটার বোতল ছিল 850 টাকা। গত পরশুতে জিগাইলাম, বলতেছে যে ওর সাথে আপনার 1 কেজি এই যে চিনি, 1 কেজি পোলার চাউল নেওয়া লাগবে। আমরা কিছু সদাই নেন, তারপর আমরা তেলও দিতে পারি, তাহলে আমাদের কিছুটা পোষায়। 2 টাকা তেলে কোনো লাভ, তেমন লাভ নাই। সব তেলে বাজার আছে, কিন্তু চাহিদা অনুযায়ী নাই। হয়তো আমার লাগবে 5 কার্টন, আমার 1 কার্টন 2 কার্টন। তেল বাজার খুবই শর্ট, কাস্টমারের সাথে তত করা যায় না, আবার সব কাস্টমার তো দিতেও পারে না। অন্যদিকে মুদি বাজারে দামের তেমন হেরফের নেই। আমদানির মসুর ডাল 105 থেকে 110 ও দেশি চিকন মসুর ডাল 130 টাকা। মুগ ডাল 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর ছোলার প্রতি কেজি দর 120 থেকে 130 টাকা। ওমর ফারুক, এখন, ঢাকা।
এদিকে চট্টগ্রামে কিছুটা কমেছে চালের দর, স্বস্তি মিলেছে পেঁয়াজ এবং সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামে। মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তি মাছের বাজার। অন্যদিকে আমদানি ফলের সরবরাহ কমায় বেড়েছে আপেল, আঙুর ও কমলার দাম। ব্যবসায়ীরা বলছেন শুল্ক কমানো হলে দাম কমবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছুটির দিনে জমজমাট মাছের বাজার, চারপাশে ক্রেতাদের হাঁকডাক। পকেটের সামর্থ্য মেপে দরদাম করছেন ক্রেতারা। চাহিদা বেড়েছে মাংসের দোকানেও, ক্রেতারাও ভিড় করছেন। গেল সপ্তাহের তুলনায় সিলেটের বিভিন্ন বাজারে কমেছে সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। 5 টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে মাত্র 13 টাকা কেজিতে। শিম, বেগুন, লাউ ও শালগম সহ অন্যান্য সবজির দামও অনেকটাই কম। পাতাকপি 10, টমেটো 20, উড়ি 40। ফুলকপি কিনি আর 10 টাকা, বেশি আর 15 টাকা। আর উড়ি কিনি আর 30 টাকা, বেশি আর 40 টাকা, 35 টাকা। স্বস্তি পাচ্ছি, এখন বাজারের দাম একটু লিমিট আছে। সবসময় যদি এরকম থাকে, রমজান মাসে যদি থাকে, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ এরকম ইনশাল্লাহ ইয়ে করতে পারবো। খুলনায় দেশি মাছের দাম এখনো বাড়তি। প্রতি কেজি শিং, কই, মাগুর বিক্রি হচ্ছে প্রকারভেদে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক ও চাষের মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 400 টাকা কেজি দরে। মাংসের দাম আগের মতোই। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। মাছের দাম এই ঝাটকা বিক্রি আছে 400, 450। পাবদা মাছ বিক্রি 400, 350। বাজারে মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। গরুর দাম উঠাতে পারতেছি না, পার গরুতে 10-15 হাজার টাকা করে বেশি প্রত্যেকটা গরুতে। এখন এই জন্য মাংসের দাম বর্তমানে এই 15-30 আগের থেকে মাংসের দাম একটু বাড়ছে। চট্টগ্রামে কমেছে চাল ও পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি আকারের স্বর্ণা পায়জাম কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। তবে খোলা তেলের সরবরাহ আগের মতোই স্বাভাবিক রয়েছে। এই যে বাজার সংকটের কারণটা কি? কোনো কোম্পানির কাছে কি তেল নেই? তেল আছে, কিন্তু দাম বাড়ালে সরকার অ্যাডজাস্ট করে একটা দাম বাড়ানো, অসুবিধা কি? মোটা চালটা কত বিক্রি করতে হবে, রেটটা বেঁধে দিতে হবে। গরিবদের সর্বনিম্ন মানে আয়ের মানুষদের চালটা একটা রেট বেঁধে দিতে হবে। এই রেটের উপরে বিক্রি করা যাবে না। চাল যার থেকে যতটুকু মজুত আছে তত ওখানে বিক্রি করে দিতে হবে আপনার। বাড়তি শুল্কে বেড়েছে আমদানি করা ফলের দাম। রাজশাহীতে প্রকারভেদে আঙুর বিক্রি হচ্ছে 350 থেকে 550 টাকা কেজি দরে। প্রকারভেদে আপেল বিক্রি হচ্ছে 420 টাকা পর্যন্ত এবং কমলা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশ কিছু পণ্যের দাম তুলনামূলক বাড়তি। বিশেষ করে বিভিন্ন ধরনের মশলা ও আমদানি করা ফলের দাম এখনও নাগালের বাইরে। আমদানি শুল্ক কমিয়ে হলেও রমজানের আগে বাজার দর নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। সাবিত সারোয়ার, এখন। পটুয়াখালীর আন্দারমানিক নদে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নদের দুই পারে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জসিম পারভেজ। চলে যাচ্ছি তার কাছে। জসিম, জানাবেন যে নৌকা বাইচে কি পরিমাণ নৌকা আজ অংশগ্রহণ করছে এবং কেমন আবহ তৈরি হয়েছে সব মিলিয়ে? তন্ময়, এক কথা বলতে গেলে কয়েক যুগ পর এই প্রথম কলাপাড়াতে একসাথে 12টি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তরুণে বাংলাদেশের যে এই আয়োজন, তরুণ উদ্যোগের যে 2025 উদযাপন করেছে উপজেলা প্রশাসন, সেই আলোকেই কিন্তু আজ এখানকার যে উপজেলা প্রশাসন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। সেক্ষেত্রে যে উপজেলার এই একমাত্র ঐতিহ্যবাহী যে আন্ধারমানিক নদ, সেই আন্ধারমানিক নদে 12টি ইউনিয়ন, উপজেলার 12টি ইউনিয়নের 12টি নৌকা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইতিপূর্বেই কিন্তু এখানে 6টি নৌকা তারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখানে 2টি নৌকাকে তারা প্রথম পর্যায়ে বিজয় হিসেবে ঘোষণা করেছেন এবং এখানকার যে মানুষ আন্দারমানিক নদের প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দুই তীরে
হাজার হাজার নর নারী তারা উৎসব মুখর পরিবেশে এই নৌকা বাইচ উদযাপন করছে এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করছে। এক কথা বলা যায় যে আসলে শত বছরের যে বাঙালির যে ইতিহাস ঐতিহ্যের যে ধারক এই নৌকা বাইচ, সেটি আজ এখানে অনুষ্ঠিত হলো এবং তা দেখে এখানকার মানুষ সেই গ্রামীণ ঐতিহ্যের সে পুরনো ইতিহাসকে তারা স্মরণ করলো এবং এখন যে বর্তমান প্রজন্ম রয়েছে তারা এই নৌকা বাইচ সম্পর্কে তারা নানাবিধ ধারণা নিয়ে যাচ্ছে এবং এখানকার যে যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদের কাছ থেকেও নতুন প্রজন্ম এই নৌকা বাইচের যে বিগত ঐতিহ্য, যে সকল ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোও কিন্তু তারা অবহিত হতে পেরেছে। একথা বলা যায় যে এই আন্দারমানিক নদের প্রায় 2 কিলোমিটার এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই নৌকা বাইচকে কেন্দ্র করে। এই নৌকা বাইচ উদ্বোধন করেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভাগীয় কমিশনার এবং জেলা পুলিশ সুপার সহ বিভাগীয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। এবারে আন্তর্জাতিক। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন আদালত। বিচারকের অভিযোগ, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ আদায়ের লক্ষ্যে সংবিধান লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও অভিবাসী ইস্যুতে এখনও হার্ডলাইনে মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের বিরুদ্ধে হার্ডলাইনে মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে বাতিল করা হয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করেছেন মার্কিন আদালত। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ আদায়ের অভিযোগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো নির্বাহী আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছেন সিয়াটলের এক ফেডারেল বিচারক। এর মাত্র একদিন আগে বুধবারও ম্যারিল্যান্ডের এক বিচারক একই সিদ্ধান্ত দেন। Is the Trump administration moving 100 miles an hour in 100 different areas and on a daily basis breaking the law, violating the United States Constitution. And that is, I think, a reinforcement from my perspective why it's so important to have multiple cases being brought across this country to make sure that we are responding with the same urgency that we're seeing to the lawlessness from Washington, D.C. 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িতের সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় কিউবার পার্শ্ববর্তী গুয়ান্তানামো বের বন্দিশালায় আটককৃত অভিবাসীদের পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রথমবারের মতো সামরিক বিমানে পাঠানো হয় 10 ভেনেজুয়েলান নাগরিককে। লাতিন আমেরিকার দেশ পেরুর প্রায় 700 অবৈধ অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই তাদের পাঠানো হবে নিজ দেশে। পার্লামেন্টে এ তথ্য দিয়েছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটির 10 লাখ মার্কিন প্রবাসীর মধ্যে 3,20,000 পেরুভিয়ান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। del Perú en Washington reporta que al 5 de febrero del presente año 340 peruanos se encuentran detenidos con orden de deportación y que 343 peruanos están a la espera de una posible orden de deportación. এদিকে মেক্সিকোর সঙ্গে সমঝোতার পর দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার তিজুয়ানা সীমান্তে এ কাজে যোগ দেন 30 মেরিন সদস্য। এছাড়াও শুল্ক প্রত্যাহারের সমঝোতার আওতায় নিজ দেশের সীমান্তে ন্যাশনাল গার্ড ট্রুপ সদস্যদের মোতায়েন শুরু করেছে মেক্সিকো। নাফি আরমান মনন, এখন বিশ্ব। পানামা খাল নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এই খাল দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে অর্থ পরিশোধ ছাড়াই প্রবেশ করতে দেয়া হবে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে পানামার প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই জলপথ দিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র এমন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিনামূল্যে মার্কিন জাহাজ প্রবেশের এই দাবিকে উড়িয়ে দেন পানামার প্রেসিডেন্ট। পানামা খাল কর্তৃপক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই মিথ্যাচার নিয়ে। ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছেন, বাণিজ্যিক জাহাজগুলোকে এই খাল পাড়ি দিতে চড়া মূল্য পরিশোধ করতে হয়। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানামা খাল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হাসিনা পরিবার ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। ধানমন্ডি 32 এখন উৎসুক জনতা। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। দেশকে অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে জামায়াত আমির।
বাজারে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও অপরিবর্তিত রাজধানীতে সবজির বাজারে স্বস্তি। আমরা টিকিট পাইতেছি না, ঠিক আছে, সব টিকিটগুলো বেলাকে বিক্রি করেছে। এই ক্রিকেট বোর্ড মানুষের আবেগ নিয়ে খেলতেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি বিধায় আজকে এই আন্দোলনে আমরা আসছি। বিপিএল এর ফাইনালের টিকিটের জন্য হাহাকার, ভক্তদের সামলাতে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় বরিশাল চট্টগ্রাম মহারণ। এই ছিল এখন বিকেলে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।